হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা প্রত্যেককেই ভালো আছো। গতদিনে তোমাদের যে ক্লাস করিয়েছিলাম ধ্বনি ও বর্ণ এবং অশুদ্ধি সংশোধন, তো আজকে তোমাদের ক্লাস করাবো ধ্বনি পরিবর্তন। তো তোমরা আছো আমাদের টেস্ট আইকিউ চ্যানেলের সাথে আছো, এবং যারা এখনো পর্যন্ত জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে নেবে। টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, এবং আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া হয়। তোমরা ইউটিউবে ভিডিওগুলো দেখবে, ফ্রি পিডিএফ দেওয়া হয়, অবশ্যই তোমরা দেখে নিও। তো আজকে তোমাদের আলোচনা ধ্বনি পরিবর্তন। তো এই ধ্বনির যে পরিবর্তন হয়, আজকের ক্লাসটি একটু মন দিয়ে দেখবে, কারণ অনেক বড় ক্লাস এবং বিষয় একটু কঠিন। তো নোটস গুলো ঠিকঠাক না পড়লে কিন্তু পারা যাবে না, তো ফলো করতে হবে। তো আজকে তোমাদের শুরু করছি ধ্বনি পরিবর্তন। তো ধ্বনি পরিবর্তন শুরু করার আগে তোমরা জানো যে আমাদের ক্লাসে নোটস এইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া হয়, তো সেগুলো দেখবে। তোমাদের অন্যান্য স্যাররাও আশা করছি খুবই ভালো ক্লাস করাচ্ছে। তো ধ্বনি পরিবর্তন কি জিনিস, সেটা কি খায়, মাথায় দেয়? না, সেটা আমাদের বুঝে নিতে হবে যে ধ্বনি পরিবর্তন কি। অবশ্যই সিটের পরীক্ষায় এসেছে এর আগেও ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন, এবং তোমাদের আপার প্রাইমারিতেও কিন্তু ধ্বনি পরিবর্তন থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তো দেখো, ধ্বনি পরিবর্তন কি? উচ্চারণের সুবিধা বা সৌকর্য সাধনের জন্য সময়ের সঙ্গে সঙ্গে পূর্বের মূল শব্দ ঈষৎ বা পুরোপুরিভাবে পরিবর্তিত হয়ে নতুন রূপ লাভ করলে তাকে ধ্বনি পরিবর্তন বলে। তো দেখো, উচ্চারণের সুবিধা মানে আমাদের এমন কিছু শব্দ আছে যেই শব্দগুলো, যেটা সঠিক উচ্চারণ, সেই সঠিক শব্দটার আমরা উচ্চারণ না করে তার পরিবর্তে আমরা অন্য কোনো শব্দ উচ্চারণ করি, সেইটাকে কিন্তু আমরা উচ্চারণ করি না, একটি নতুন শব্দ রূপ লাভ করে, সেটাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তনের সূত্র আছে, সেই সূত্রগুলিকে 5টি ভাগে ভাগ করা যায়। ধ্বনি পরিবর্তনের সূত্রগুলিকে 5টি ভাগে ভাগ করা যায়। আমাদের সেই 5টি ভাগ দেখে নিতে হবে। আবার এই 5টি ভাগের প্রত্যেকটি ভাগকে আবার কিন্তু কিছু না কিছু ভাগে ভাগ করা যায়। দেখো, এই 5টি ভাগ কি কি? 1 নম্বর হচ্ছে ক হচ্ছে ধ্বনির আগম, খ হচ্ছে ধ্বনির লোপ, ধ হচ্ছে ধ্বনি রূপান্তর, গ হচ্ছে ধ্বনি রূপান্তর, এবং ঘ হচ্ছে ধ্বনি স্থানান্তর বা বিপর্যয়। এবং 5 নম্বর হচ্ছে মনোবিষয়ক ধ্বনি পরিবর্তন। তাহলে আমাদের ধ্বনি পরিবর্তনের সূত্রকে কয়টি ভাগে ভাগ করা হচ্ছে? না, 5টি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনি রূপান্তর, ধ্বনি স্থানান্তর বা বিপর্যয়, মনোবিষয়ক ধ্বনি পরিবর্তন। তো ধ্বনির আগম, যে ধ্বনির আগমটা কি জিনিস? দেখো, উচ্চারণের সুবিধা বা সৌকর্য সাধনের জন্য অনেক সময় শব্দের আদি, মধ্য, অন্ত স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আসা হয়, একে বলা হয় স্বরধ্বনির আগম। মানে ধরো, কোন শব্দের আমরা যে শব্দগুলো আসল শব্দ, সঠিক শব্দ, সেই শব্দ উচ্চারণের সুবিধার্থে যদি কোনো শব্দের মধ্যে একটু পরিবর্তন করি, আগেরটাকে পরে, পরেরটাকে আগে নিয়ে যাই, তাহলে কিন্তু ধ্বনির আগম হবে। এখানে কি 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 হতে পারে? আদি, মধ্য এবং অন্ত। তোমরা দেখো, এখানে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে আদি সরগম, এই যে স্কুল, এই যে তোমাদের উদাহরণ দেওয়া হয়েছে স্কুল, তো স্কুল থেকে হয়েছে স্কুল। দেখো, আমরা উচ্চারণের সুবিধার্থের জন্য স্কুলকে স্কুল করেছি, অর্থাৎ একটা হর্ষই নিয়ে এসেছি। স্ত্রীকে করেছি স্ত্রী, এই যে হর্ষ, এটা হচ্ছে আদি সরগম, অর্থাৎ শব্দের আদিতে বসেছে, সেই জন্য এটি আদি সরগম। এরপরে খ নম্বর দেখো, মধ্য সরগম। তাহলে ধ্বনির আগমকে আবার আমরা দেখতে পাচ্ছি যে নামকরণ অনুসারে
তিনটে ভাগ হয়েছে, আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্ত স্বরগম। এর মধ্য স্বরগম কি? যেই স্বরগমটি মাঝখানে চলে আসে, যেটা যেরকম ধরো রত্ন, রত্নকে দেখবো অনেক সময় রতন বলে। রত্নকে কি বলে? রতন বলে। তোমরা অনেকেই জানো। যত্নকে যতন, ভক্তিকে বলে ভকতি, ভগ্নীকে বলে ভগিনী। তো প্রত্যেকটা দেখতে পাচ্ছ যে যুক্ত ব্যঞ্জনটা সরে গেছে এবং মাঝখানে চলে এসেছে, ভাগ হয়ে গেছে। তো মধ্য স্বরাগম বুঝতে পারছো যে এটা মধ্য স্বরাগম। তো এরপরে দেখো অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম কি? অন্তঃস্বরাগমে যেরকম আমরা, অর্থাৎ শেষে যেই আগমটা, যেই শব্দের আগমটা শেষে হয়, অর্থাৎ এই দেখো দিশ, আমরা দিশ না বলে আমরা বলি দিশা। আমরা বেঞ্চকে বলি কি? বেঞ্চি। বেঞ্চকে কি বলি আমরা? না বেঞ্চি বলি, বেঞ্চকে বেঞ্চি বলি। এইগুলো হচ্ছে অন্তঃস্বরাগমের উদাহরণ। নেক্সট দেখো স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এই স্বরভক্তি বা বিপ্রকর্ষ কাকে বলবো? উচ্চারণের সুবিধা বা সৌকর্য সাধনের জন্য অনেক সময় সংযুক্ত ব্যঞ্জন ধ্বনিকে, এই কথাটা বারবার মনে রাখবে, এখানে কিন্তু সংযুক্ত সংযুক্ত ব্যঞ্জন ধ্বনিকে ভেঙে উভয়ের মধ্যে স্বরধ্বনিকে নিয়ে আসা হয়। তাহলে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনিকে ভেঙে উভয়ের মধ্যে স্বরধ্বনিকে নিয়ে আসা হয়। স্বরধ্বনি আনয়নের এই প্রক্রিয়াকে মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। যেমন যত্ন, যত্ন যতন, আগেরটার মতনই উদাহরণ যত্ন যতন, আর এখানে মুক্তা মুকুতা, ভক্তি ভকতি। একইভাবে মধ্য স্বরাগমের উদাহরণ তোমরা বুঝতে পেরেছো। তো এইবার দেখো এই স্বরভক্তি বা বিপ্রকর্ষকে, এই স্বরভক্তি বা বিপ্রকর্ষকে মানে ধ্বনির আগম, একটা হচ্ছে ধ্বনির আগমকে তাহলে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ, আর একটা হচ্ছে ব্যঞ্জনাগম। তো দেখো এবার ব্যঞ্জনাগম দেখো। তো উচ্চারণের সুবিধা বা সৌকর্য সাধনের জন্য অনেক সময় শব্দের আদি মধ্য অন্তে ব্যঞ্জন ধ্বনি নিয়ে আসা হয়। ব্যঞ্জন ধ্বনি আনয়নের এই প্রক্রিয়াকে বলা হয় ব্যঞ্জনাগম। তাহলে শব্দের আদি মধ্য বা অন্তে উচ্চারণের সুবিধার জন্য অনেক সময় কি হয় না ব্যঞ্জন ধ্বনিকে নিয়ে আসা হয়। তো এই প্রক্রিয়াকে বলা হয় ব্যঞ্জন আগম। এই প্রক্রিয়াকে কি বলা হয় না ব্যঞ্জন আগম। নেক্সট দেখো, তো ব্যঞ্জন আগমেও আদি মধ্য অন্ত আছে। তো আদি ব্যঞ্জন আগমে দেখো ওঝা, ওঝাকে অনেকে বলে রোজা, ওঝাকে কি বলে? রোজা। তাহলে মধ্য ব্যঞ্জনে দেখো বানর, বানর কি হয়েছে? বান্দর, বান্দর থেকে বাঁদর। অন্ত ব্যঞ্জনাগমে খোকা, খোকন, বাবু, বাবুন। এই যে এই শব্দগুলো ভালো করে একটু ফলো করে দেখতে পাবে যে এখানে ব্যঞ্জন কিন্তু আনা হয়েছে, একটি ব্যঞ্জন আনা হয়েছে, এই যে খোকা, খোকন, দন্তন্য ব্যঞ্জন। তারপরে এই যে এখানে বানর, এই যে দ আনা হয়েছে মধ্যতে দ, বান্দর। রোজা, এই যে রোজা আদিতে আনা হয়েছে। চলো একইভাবে দেখো শ্রুতিধ্বনি। তো শ্রুতিধ্বনি শব্দের মধ্যে যে ধ্বনির আগম হয় সেই ধ্বনির নাম অনুসারে শ্রুতির নামকরণ হয়। যেমন মায়ের, মায়ের, পায়ের, পায়ের, কবি, কবিয়াল, কবিয়াল। অর্থাৎ দেখো এমন কিছু শব্দ আছে
যে শব্দের মধ্যে ধ্বনির আগম হয় এবং সেই ধ্বনির নাম অনুসারে শ্রুতি নামকরণ করা হয়। এই যে মায়ের শব্দটা বলছে মায়ের, এই যে অন্তস্তয়েকার র, মায়ের অন্তস্তয়েকার র, কবিয়াল, এই যে অন্তস্ত, যেই যে একটা শ্রুতি ধ্বনি, যার জন্য কিন্তু শুনতে ভালো লাগছে। নেক্সট অন্তস্থ শ্রুতি কি, শৃগাল, শিয়াল। তো এরও কিছু শ্রুতি ধ্বনিরও কিছু শব্দ আছে, বর্ণ আছে, যে বর্ণগুলোকে দিয়ে কিন্তু আলাদা আলাদা উদাহরণ দেওয়া যেতে পারে। লোহা, নোয়া, নোয়া। দেখবে বাড়িতে ঠাকুমারা, বিশেষ করে ঠাকুমা যারা আছে, তারা কিন্তু আগেকার মানুষরা সেই হাতে যে লোহার বালাগুলো পরতো, তাকে কিন্তু বলতো নোয়া। ভালো করে দেখবে, মনে করো তোমরা। এরপরে দেখো বশ্রুতি, তাম্বু হয়েছে তম্বু, তাবা। দশ্রুতি কি হয়েছে, বানর, বান্দর, বাদর। হশ্রুতি বিপুলা, বিউলা, বেহুলা, কথন, কহন। এইগুলো একটু কিন্তু পড়ে রাখো, এইগুলোর থেকেও বেশি প্রশ্ন আসবে। এরপরে যেগুলো কিন্তু পড়াবো সেইগুলো থেকেই কিন্তু পরীক্ষায় বেশি প্রশ্ন তোমাদের আসে। তো দেখো নেক্সট, এবার ধ্বনির লোপ। এবার কি না, ধ্বনির লোপ। এবার হচ্ছে ধ্বনির লোপ। তো ধ্বনির আগম হলো, এবার খ হচ্ছে ধ্বনির লোপ। খ হচ্ছে ধ্বনির লোপ। ও এখানে কিন্তু টাইপ মিস্টেক হয়েছে, এই যে এটা হবে কিন্তু খ হবে, এটা তোমাদের এই পয়েন্টটা হবে খ, খ পয়েন্ট হবে, এটা গটা বাদ। দেখো ধ্বনির লোপ, তাহলে ধ্বনির লোপ, তো এটা থেকে বুঝতে পারছো যে এখানে কিন্তু ধ্বনির লোপ হবে। লোপ মানে হারিয়ে যাবে ধ্বনি, সেই ধ্বনিটা কোনো একটা ধ্বনি থাকবে না। এই ধরো শব্দের মধ্যে কোনো ধ্বনির, যেমন স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ বিলুপ্ত হওয়াকেই ধ্বনির লোপ বলা হয়। ধ্বনির লোপ প্রধানত তিন প্রকার। ধ্বনি লোপ কয় প্রকার? তিন প্রকার। স্বরধ্বনি লোপ, ব্যঞ্জন ধ্বনি লোপ, সমাক্ষর লোপ। তো এই স্বরধ্বনি লোপ দেখো, তো স্বরধ্বনি লোপ শব্দের ব্যবহৃত কোনো স্বরধ্বনি উচ্চারণের সময় লোপ পাওয়া বা বিলুপ্ত হওয়াকে স্বরধ্বনি লোপ বলে। তো স্বরলোপ তিন প্রকার। তাহলে স্বরধ্বনির যদি শব্দ ব্যবহৃত কোনো স্বরধ্বনি লোপ পেয়েছে, সেটা স্বরলোপ। আর ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কি হবে না, ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে ঠিক এর বিপরীত, যে ব্যঞ্জন লোপ পেলে, সেখানে ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পায় তাহলে সেটা হবে ব্যঞ্জনা লোপ। তো এই স্বরধ্বনি লোপকে তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। তো আদি স্বরলোপ একইভাবে, আদি যেটা প্রথমে যেই সব বর্ণটা থাকবে সেই বর্ণটি বিলুপ্তি হবে, অর্থাৎ লুপ্ত পেয়ে যাবে। এই যে অলাবু লাও, আনানো, নোনা, এটা একটা হলো অলবু লাও, আনানো, নোনা। এটা হচ্ছে এই যে বটা বাদ চলে গেছে, আর এখানে আদিতে অটা বাদ গেছে, যে লাউ হয়েছে কথাটা। তো দেখো মধ্য সরলোপ, মধ্য সরলোপ সুবর্ণ হয়েছে স্বর্ণ। এই যে মাঝখানে দেখো একটা জয়েন হয়ে গেছে, এখানে গৃহিণী হয়েছে গিন্নি, গৃহিণী কি হয়েছে গিন্নি। এই যে দেখো লোপ পেয়ে গেছে, এই যে উটা লোপ পেয়েছে এখানে, এটা এক জায়গায় হয়ে গেছে, বয়ের উচ্চারণটা নেই, স্বর্ণ হয়ে গেছে। এই যে গৃহিণী হ নেই, হয়ে গেছে গিন্নি। তো ভালো করে দেখো। এরপরে অন্ত সরলোপ, অন্ত সরলোপে দেখো রাশি, রাস, দেখেছো, আর হর্ষইটা নেই। তাহলে অগ্নি হয়েছে আগ, আগ মানে আগুন আমরা জানি, তাহলে অগ্নি কি হয়েছে? আগ হয়েছে। এরপরে ব্যঞ্জন ধ্বনি লোপ, তো একইভাবে এটারও তিনটি ভাগ দেখো।
তো আগে বলেছি যে ব্যঞ্জন বর্ণ যদি লোপ পায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণ যদি লোপ পায় বা ধ্বনি যদি লোপ ঘটে সেক্ষেত্রে ব্যঞ্জন লোপ। তো ব্যঞ্জন লোপ 3 প্রকার, একইভাবে আদি ব্যঞ্জনা লোপ, মধ্য ব্যঞ্জনা লোপ এবং অন্ত ব্যঞ্জনা লোপ। তো দেখো আদি ব্যঞ্জন স্থান হয়েছে থান, এই যে ব্যঞ্জনের দন্ত স উঠে গেছে, দন্ত স উঠে গেছে। এই যে শ্মশান হয়েছে মশান, শ্মশান হয়েছে মশান, তালব্য স উঠে গেছে। শৃগাল হয়েছে শিয়াল, তারপরে হয়েছে শিয়াল, এই যে রি উঠে গেছে। তো মধ্য ব্যঞ্জন এটা। তাহলে অন্ত ব্যঞ্জনে বধূ, বহু, বউ, এই যে এখানে কিন্তু এই ধটা লোপ পেয়েছে আর এখানে গটা লোপ পেয়েছে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। এরপরে আর কি ছিল, সমক্ষর লোপ। সমক্ষর লোপ কি, শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনি যুক্ত অক্ষরের মধ্যে যখন একটি লোপ পেয়ে যায় তখন ধ্বনি লোপের সেই প্রক্রিয়াটাকে সমক্ষর লোপ বলে। যেমন বর্দা, এই যে বড় দাদা বর্দা, ছোট দাদা ছোটদা, মেজ দাদা মেজদা। তো আমরা এইভাবে কিন্তু বলি, অর্থাৎ দেখো দুটো শব্দ, দুটো ধ্বনি, দেখো পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনি কি হয়েছে, একটি লোপ পেয়ে গেছে। তো দুটি সমধ্বনি একটি লোপ পেয়েছে, এই যে বড় দাদা হয়েছে বড়দা, এই যে তাহলে এখানে কিন্তু সমধ্বনি, এই যে দ আর দ সমধ্বনি দাদা, তাহলে একটা লোপ পেয়েছে। ছোট দাদার ক্ষেত্রেও একটা লোপ পেয়েছে। আমরা যদি বলি এরপরে মেজো দাদার ক্ষেত্রেও একটা লোপ পাবে। তাহলে যদি শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনি যুক্ত অক্ষরের মধ্যে যখন একটি লোপ পেয়ে যায় তখন ধ্বনি লোপের সেই প্রক্রিয়াটিকে সমক্ষর লোপ বলে। যেমন বড়দা, বড় দাদা বড়দা, ছোট দাদা ছোটদা, একইভাবে মেজো দাদা কি হবে, হ্যাঁ মেজদা। এরপরে গ নম্বর দেখো ধ্বনির রূপান্তর। তো ধ্বনির কিভাবে রূপান্তর ঘটছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ধ্বনি কিভাবে রূপান্তর ঘটছে আমাদের এই মুখের শব্দগুলোর মাধ্যমে। তো সেইটা তোমরা এখানে দেখো। তো ধ্বনি রূপান্তর, এক ধ্বনি থেকে অন্য ধ্বনিতে রূপান্তর। স্বরধ্বনি রূপান্তরের প্রধান প্রক্রিয়া হলো তো অপনিহিতি, অবিশ্রুতি, স্বরসংগতি, এইগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। আর ব্যঞ্জন ধ্বনির রূপান্তর প্রধান প্রক্রিয়া হলো সমীভবন, বিষমীভবন। এছাড়া আরো আছে নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন, ঘোষী ভবন, অঘোষী ভবন, মহাপ্রাণী ভবন, অল্প প্রাণী ভবন ইত্যাদি নানা প্রকার পরিবর্তন ঘটে বাংলা ভাষায়। তো তাহলে ধ্বনির রূপান্তরকে দুটি ভাগে ভাগ করছে, একটা স্বরধ্বনির রূপান্তর, একটা ব্যঞ্জন ধ্বনির রূপান্তর। তো স্বরধ্বনির রূপান্তরের আবার যেগুলো অংশ সেগুলো হচ্ছে অপনিহিতি, অবিশ্রুতি ও স্বরসংগতি। আর ব্যঞ্জন ধ্বনি রূপান্তরের প্রধান প্রক্রিয়া হলো সমীভবন ও বিষমীভবন। এছাড়াও আছে নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন, ঘোষী ভবন, অঘোষী ভবন, মহাপ্রাণী ভবন, অল্প প্রাণী ভবন ইত্যাদি নানা প্রকার ধ্বনি পরিবর্তন ঘটে বাংলা ভাষায়। এবার দেখো অপনিহিতি কি, অপনিহিতি কথার অর্থ হলো পূর্বে সন্নিবেশ। কোন শব্দের মধ্যে হর্ষই বা হর্ষ স্বরধ্বনি থাকলে সেটি যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে থাকে সেই ব্যঞ্জনের পূর্বেই উচ্চারণ করে ফেলা রীতিকে অপনিহিতি বলে। যেমন করিয়া, কইরা, মাছুয়া, মাউছা। অর্থাৎ এটা কিন্তু বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য। বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য যেমন তোমাদের যদি কোনো বাংলাদেশ থেকে আসা যদি পশ্চিমবঙ্গের কোনো বন্ধু থাকে, মানে যাদের পূর্বপুরুষরা এসেছে, তারা কিন্তু দেখবে যে বাংলা ভাষায় কথা বলে তখন কিন্তু তারা এই অপনীতির সাহায্যে কথা বলে। যেরকম এই যে করিয়া, কইরা, মাছুয়া, মাউছা, আরো আছে যাবকে কি বলে যাইবা, ঠিক আছে, ইত্যাদি। তাহলে অপনীতি কথার পূর্বে সন্নিবেশ অর্থাৎ কাছাকাছি।
ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে থাকে সেই ব্যঞ্জনের পূর্বেই উচ্চারণ করে ফেলার রীতিকে অপনীতি বলে। তাহলে হস্যই বা হস্য স্বরধ্বনি থাকলে সেটি যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে থাকে সেই ব্যঞ্জনের পূর্বেই উচ্চারণ করছে। এই যে করিয়া, এই যে হস্যইটা আগেই উচ্চারণ হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? কইরা। কি হচ্ছে? না কইরা হচ্ছে। মাছ হচ্ছে মাউছা। একইভাবে অভিশ্রুতি, এই অভিশ্রুতি কিন্তু এই রাঢ়ী ভাষার লোকেরা কথা বলে, যেরকম আমরা বলি। দেখো, অপনীতি জাত হস্যই বা হস্যধ্বনি যখন এক বিশেষ সন্ধির নিয়মে পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে তার রূপের পরিবর্তন ঘটায়, তখন স্বরধ্বনির পরিবর্তনের সেই প্রক্রিয়াকে বলা হয় অভিশ্রুতি। মানে একটা বিশেষ সন্ধির নিয়মে পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে তার রূপের পরিবর্তন ঘটায়। যেমন এই যে করিয়া, কইরা, করে, এই যে করে, এই যে আমরা যে রাঢ়ী ভাষায় কথা বলি করে। দেখিয়া, দেখা, দেখে, এই যে দেখিয়া এটা মূল শব্দ, এই যে দেখা এটা হচ্ছে অপনীতি, আর এটা দেখে এইটা হচ্ছে আমাদের অভিশ্রুতি। একইভাবে দেখো স্বরসঙ্গতি, দেখো শব্দের মধ্যে একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির যদি পরিবর্তন ঘটে তাহলে কিন্তু স্বরসঙ্গতি হবে। শব্দের মধ্যে একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে, অর্থাৎ স্বরধ্বনিগুলোর মধ্যে যখন সামঞ্জস্য বা মিল তৈরি হয় তাকে স্বরসঙ্গতি বলে। তো প্রগত স্বরসঙ্গতি, দেখো স্বরসঙ্গতির কিছু ভাগ আছে, প্রগত, পরাগত, অন্যান্য স্বরসঙ্গতি। কি কি? প্রগত, পরাগত আর অন্যান্য স্বরসঙ্গতি। প্রগত, পরাগত আর অন্যান্য স্বরসঙ্গতি। তো প্রগত স্বরসঙ্গতি, দেখো প্রগত স্বরসঙ্গতি পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর সাম্য লাভ করলে প্রগত স্বরসঙ্গতি হয়। অর্থাৎ পূর্ববর্তী স্বর মানে আগের স্বরটা প্রভাবে যদি পরবর্তী স্বরটা যদি সাম্য লাভ করে তাহলে কিন্তু প্রগত স্বরধ্বনি। যেমন সুপারি, এই যে সুপারি হয়েছে সুপুরি, অর্থাৎ দেখো এখানে পূর্ববর্তী স্বর, পূর্ববর্তী স্বরের প্রভাবে কিন্তু এই যে এই স্বরের প্রভাবে কিন্তু পরবর্তী যে স্বর এই যে আ সেটা কিন্তু পরিবর্তন হয়ে উ হয়েছে। অর্থাৎ এখানে সুপারি হয়েছে সুপারি, সুপুরি, বিকাল হয়েছে বিকেল। একইভাবে ইচ্ছা হয়েছে ইচ্ছে, বিলাতি হয়েছে বিলিতি, মুক্তা হয়েছে মুক্ত। আরো আছে, উদাহরণ দেখে নেবে। এরপরে দেখো পরাগত স্বরসঙ্গতি। পরাগত হচ্ছে পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের সাম্য লাভ। একইভাবে যেমন বিড়াল, দেখো বিড়াল হয়েছে বেড়াল, এই যে আয়ের প্রভাব এটা হচ্ছে পরবর্তী, এই পরবর্তীর প্রভাবে কিন্তু এখানে যে পূর্ববর্তী স্বর সেটা কিন্তু পরিবর্তন হয়ে একার হয়েছে। এই যে বিড়াল হয়েছে বেড়াল, এই যে শেয়াল শিয়াল, এই যে দিশি দেশি, বোনা বোনা, ডোবা ডোবা, এই যে এইগুলো। আর অন্যান্য স্বরসঙ্গতি কি? দুটি স্বরধ্বনি পরস্পরকে প্রভাবিত, দুটি স্বরধ্বনি পরস্পরকে কি করে না প্রভাবিত করে। তাহলে অন্যান্য স্বরসঙ্গতি, দেখো দুটি স্বরধ্বনি পরস্পরকে প্রভাবিত করে, কম বেশি পরিবর্তিত হলে অন্যান্য স্বরসঙ্গতি হয়।
যদি দুটো স্বরধ্বনি যদি পরস্পরকে প্রভাবিত করে, কম বেশি যদি পরিবর্তিত হয়, তাহলে কিন্তু স্বরসঙ্গতি হবে। যেমন নাটকীয়া, দেখো দুটির প্রভাবে হয়েছে নাটকে। এই যে শেফালি হয়েছে শিউলি। এবার দেখো সমীভবন, শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ব্যঞ্জন ধ্বনি যখন একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই ধ্বনিতে পরিণত হয় বা সমতা লাভ করে, তখন তাকে সমীভবন বলা হয়। শব্দের মধ্যে অবস্থিত দুটি ভিন্ন ব্যঞ্জন ধ্বনি, আলাদা আলাদা ব্যঞ্জন ধ্বনি যখন একজনের সাথে আর একজনের প্রভাবে যখন একটা সমতা লাভ করে, তখন তাকে সমীভবন বলে। এই সমীভবনকেও কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং অন্যান্য সমীভবন। তো প্রগত সমীভবন, পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনটি যখন বদলে পূর্ববর্তীর মতো হয়ে হয়, উদাহরণ কি? চক্র হয়েছে চক্র, তাহলে পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে, এখানে দেখো পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনটি কিন্তু বদলে গিয়ে পূর্বের মতো হয়েছে। এই যে কয়ের প্রভাবে র এর বদলে ক হয়েছে। এই দেখো চক্র, চক্র র হয়েছে কি? ক হয়ে গেছে। এই চক্র, পূর্ববর্তীর সাহায্যে পরবর্তী কিন্তু এই পরিবর্তনটা হয়েছে। পদ্ম, পদ্ম, প কয়ে বয়ে পক্ষ হয়েছে, প কয়ে কয়ে পক্ষ। এরপরে পরাগতটা ঠিক এর বিপরীত, পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে এখানে পূর্ববর্তী ব্যঞ্জনটি কিন্তু পরিবর্তিত হয়। উদাহরণ কি? তজ্জক হিত, তদ্ধিত। এই যে এখানে পরবর্তীর প্রভাবে পূর্ববর্তীর এখানে পরিবর্তন। এই যে উদ্মুখ, উদ্মুখ কি হয়েছে? উদ্মুখ হয়েছে উন্মুখ। তজ্জক জন্য হয়েছে তজ্জন্য। তো নেক্সট দেখো অন্যান্য সমীভবন, যখন শব্দের মধ্যস্থ দুটি ব্যঞ্জন ধ্বনি একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন একটি রূপ নেয়, ঠিক আগেরটার মতন। যখন দুটি ব্যঞ্জন ধ্বনিরই প্রভাবে একে অপরের প্রভাবে যখন সম্পূর্ণ নতুন একটা রূপ নিচ্ছে, তখন কিন্তু এই অন্যান্য সমীভবন হচ্ছে। উদাহরণ কি? মহোৎসব, মৎসব, কর্তা, কর্তা। এই যে মহোৎসব, মৎসব, কর্তা, কর্তা। এরপরে দেখো বিষমীভবন, সমীভবনের ঠিক বিপরীত প্রক্রিয়া হলো বিষমীভবন। উদাহরণ কি? লাল, নাল, শরীর, শরীর। সমীভবনের ঠিক বিপরীত প্রক্রিয়া হলো বিষমীভবন। অর্থাৎ আমরা সমীভবনে কি দেখেছিলাম? সমীভবনে কিন্তু দেখেছিলাম যে শব্দের মধ্যে দুটি ভিন্ন ব্যঞ্জন ধ্বনি যখন একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে, তখন কিন্তু সমতা লাভ করে। ঠিক এর বিপরীত, এখানে কিন্তু পরিবর্তিত হচ্ছে, তবে কোনো শব্দ পরিবর্তিত হচ্ছে। দেখো সমীভবন ঠিক বিপরীত প্রক্রিয়া বিষমীভবন। উদাহরণ লাল হয়ে যাচ্ছে নাল, শরীর হয়ে যাচ্ছে শরীর। বুঝেছো? কোনো একটা শব্দ কিন্তু পরিবর্তন হবে দুটো শব্দের মধ্যে। এই যে তিনটি শব্দ আছে এখানে, এই যে উচ্চারণের সুবিধার জন্য কিন্তু এইগুলো হয়েছে। এরপরে কি দেখছি? নাসিক্য ভবন, কোন শব্দের মধ্যে নাসিক্য ব্যঞ্জন, যেরকম ইয়, অঙ্গ, ইয়, ন, দন্ত ন, মূর্ধ ন, ম, এইগুলো থাকলে সেই নাসিক্য ব্যঞ্জন যখন ক্ষীণ উচ্চারিত হতে হতে ক্রমশ লোপ পেয়ে যায় এবং লুপ্ত হয়ে যায়, পূর্ববর্তী স্বরধ্বনিকে অনুনাসিক করে তোলে, তখন ধ্বনি পরিবর্তনের সেই প্রক্রিয়াকে নাসিক্য ভবন বলা হয়। যেমন দন্ত, দাঁত। তাহলে দন্ত কি হয়ে যাচ্ছে? দাঁত। এই যে দেখো এই যে নটা, এই নটা কিন্তু কি হয়ে যাচ্ছে? লুপ্ত হয়ে যাচ্ছে। তার বদলে অনুনাসিক শব্দ এই যে চন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে কিন্তু দাঁত। সন্ধ্যা হয়ে যাচ্ছে সাজ, চন্দ্র হয়ে যাচ্ছে চাঁদ, পঙ্ক হয়ে যাচ্ছে পাক। পঙ্ক কি হচ্ছে? না পঙ্ক হয়ে যাচ্ছে পাক। পঙ্ক কি হচ্ছে? না পাক হচ্ছে। এরপরে দেখো শতনাসিক কি ভবন। শতনাসিক্য ধ্বনির কোন রূপ সংস্পর্শ বা প্রভাব ছাড়াই যদি শব্দস্থিত কোনো ধ্বনি আনুনাসিক অনুনাসিক হয়, তবে সেই প্রক্রিয়াকে শতনাসিক্য ভবন বলে। তো কোনো প্রভাব ছাড়াই, কোনো সংস্পর্শ প্রভাব ছাড়াই যদি শব্দের মধ্যে কোনো ধ্বনি
অনুনাসিক হয়ে যায়, অটোমেটিক, কারো প্রভাবেই নয়, এমনি এমনি হয়ে গেছে আমাদের উচ্চারণের জন্য, তাহলে কিন্তু শতনাসিক কি হবে? যেমন হাসপাতাল, আমরা বলি হাসপাতাল, আমরা কি বলি? আমরা নাক দিয়ে উচ্চারণ করি, বলি হাসপাতাল। আমরা পুঁথি, পুঁথিকে কি বলি? পুঁথি আসল বানান হচ্ছে এটা, আমরা বলি পুঁথি, আমরা বলি পুঁথি। এই যে চন্দ্রবিন্দুটা কিন্তু আমরা টেনে নিয়ে আসি। তো একইভাবে দেখো ঘোষী ভুবন, তোমাদের ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি পড়িয়েছি। তো দেখো কোন ঘোষ ধ্বনির অর্থাৎ বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রভাবে অঘোষ ধ্বনি বর্গের প্রথম, দ্বিতীয় ধ্বনি যদি ঘোষ ধ্বনিতে পরিণত হয়, তাহলে ঘোষ ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি যদি ঘোষ ধ্বনিতে পরিণত হয়, তবে ধ্বনি পরিবর্তনের সেই প্রক্রিয়াকে বলা হবে ঘোষী ভুবন। তাহলে ঘোষ ধ্বনির প্রভাবে যদি অঘোষ ধ্বনি যদি ঘোষ ধ্বনিতে পরিণত হয়, তাহলে কিন্তু ঘোষী ভুবন। যেমন দেখো হৃদে কি হবে? ঋগ্বেদ, কি হবে? না ঋগ্বেদ, এটা হবে ঋগ্বেদ। চাকদাহ, চাকদা, চাকদাহ কি হবে? চাকদা, ক গ হয়েছে, দেখো চাকদা, তো কিন্তু এখানে পরিবর্তন হয়েছে। এখানে কোনো ঘোষ ধ্বনি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এখানে বর্গের প্রথম, দ্বিতীয় ধ্বনি দেখো পরিবর্তন হয়েছে, এই যে ক হয়েছে এখানে গ, দেখতে পাচ্ছ। এরপরে শতঘোষী ভুবন, ঘোষ ধ্বনির বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি প্রভাব ছাড়াই যখন অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হয়ে যায়, তখন ধ্বনি পরিবর্তনের সেই প্রক্রিয়াটিকে বলা হয় শতঘোষী ভুবন। যেমন কাক হচ্ছে কাক, শাক হচ্ছে শাক। দেখো আর একবার বলছি, ঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনির কোন রকম প্রভাব নেই, দেখো প্রভাব ছাড়া যখন অঘোষ ধ্বনিটা ঘোষ ধ্বনিতে পরিণত হয়ে যাচ্ছে, তখন আমরা ধ্বনি পরিবর্তনের সেই প্রক্রিয়াকে বলবো শতঘোষী ভুবন। অর্থাৎ এখানে ঘোষ ধ্বনির কোনো সাহায্য ছাড়াই অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিবর্তন হচ্ছে। যেমন কাক কাক আর শাক শাক। এবার দেখো অঘোষী ভুবন, কোন অঘোষ ধ্বনির প্রভাবে ঘোষ ধ্বনি যদি অঘোষ ধ্বনিতে পরিণত হয়ে যায়, তখন পরিবর্তনের সেই প্রক্রিয়াকে বলা হয় অঘোষী ভুবন। অর্থাৎ অঘোষ ধ্বনির প্রভাবে যদি ঘোষ ধ্বনিতে পরিণত হয়, তাহলে কিন্তু কি হবে? অঘোষী ভুবন। অঘোষ ধ্বনির প্রভাবে ঘোষ ধ্বনি যদি অঘোষ ধ্বনিতে পরিণত হয়, তাহলে কিন্তু অঘোষী ভুবন। যেমন গোলাপ, গোলাপ, এই যে গোলাপ ফার্সি শব্দ, আমরা বাংলায় কি বলি? বাংলায় বলি গোলাপ। তোমরা যেই গোলাপ মানুষজনকে দাও, সেই গোলাপ কিন্তু বাংলা শব্দ নয়, আসল বাংলা কিন্তু গোলাপ, সেই গোলাপটা আমরা বাংলায় বলি গোলাপ। তো মহাপ্রাণী ভবন বা পিনায়ন দেখো কি, এবার মহাপ্রাণ অল্প প্রাণ পড়েছো, ঠিক ঘোষ অঘোষের মতনই। তো মহাপ্রাণ ধ্বনির বর্গের দ্বিতীয়, চতুর্থ জানো মহাপ্রাণ। তো এই মহাপ্রাণ ধ্বনির প্রভাবে যদি কোনো অল্প প্রাণ ধ্বনি অর্থাৎ মহাপ্রাণ রূপে উচ্চারিত হয়, তবে সেই প্রক্রিয়াকে মহাপ্রাণী ভবন বা পিনায়ন বলা হয়। মহাপ্রাণী ভবনকে আর কি বলে? পিনায়ন। যেমন স্তম্ভ, থাম, তো দূর, দূর, এই যে এইগুলো দেখো, দূর, দূর, স্তম্ভ হয়েছে থাম, এই এখানে এটা হবে ধূর, হবে এটা হবে ধ। এটা কিন্তু ভুল, এখানে তার বদলে হবে ধ, হবে কথাটা হবে ধূর। এই যে অল্প প্রাণী ভবন একইভাবে অল্প প্রাণ ধ্বনির প্রভাবে যখন মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণের ধ্বনিতে রূপে উচ্চারিত হয়, তবে তাকে অল্প প্রাণ ভবন বলবো। অল্প প্রাণ ভবনকে বলে ক্ষীণায়ন। কি বলে? আর ক্ষীণায়ন। যেমন দুধ, দুধ, এই দেখো একইভাবে এখানে কিন্তু এটা অল্প প্রাণ ধ্বনির প্রভাবে কিন্তু মহাপ্রাণটা কি হয়ে গেছে? অল্প প্রাণ হয়ে গেছে। এই দেখো বাঘ, বাঘ হয়ে গেছে, আমরা বলি বাঘ। তো এইগুলো দেখবে, এইটা হবে, এটা আমি কেটে দিলাম, তার বদলে কিন্তু ঝুল লিখবে তোমরা। এবার দেখো মূর্ধন্য ভবন,
এরপরে কি মূর্ধন্য ভুবন। দেখো মূর্ধন্য ধ্বনির এই যে মূর্ধন্য ধ্বনি ট ঠ ড ঢ মূর্ধন্য, ডয় শূন্য র, ঢয় শূন্য র, তো এইগুলোর প্রভাবে সংশ্লিষ্ট বা কাছাকাছি অবস্থিত কোনো দন্ত ধ্বনি এই মূর্ধ ধ্বনির প্রভাবে কাছাকাছি যদি দন্ত ধ্বনি ত থ দ ধ যদি থাকে তাহলে মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়ে যাবে। এগুলো কিসে, কোন দন্ত ধ্বনিগুলো সব মূর্ধন্য ধ্বনিতে পরিবর্তন হয়ে যাবে। তো দেখো, তো উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে। এই দেখো বৃদ্ধ, বুদ্ধ, বুড়া, তাহলে এই যে বৃদ্ধ, এই যে এখানে ধ ত থ দ ধ বৃদ্ধ, এই যে ধ এটা তো কি, এটা ধটা কিন্তু দন্ত ধ্বনি, সেই ধ এখানে পরিবর্তন হয়ে এই যে ডয় শূন্য র হয়েছে, ড হয়েছে, অর্থাৎ মূর্ধন্য ধ্বনি হয়েছে, বিকৃত হয়েছে, বিকট। এটা পরীক্ষায় আসতে পারে, দেখবে এগুলো ফলো করবে ভালো করে। তো অশ্মি ভবন ধ্বনির উচ্চারণে শ্বাসবায়ু পূর্ণ বাধা পেলে এবং আংশিক বাধা পেলে উষ্ণ ধ্বনির সৃষ্টি হয়, যেমন কালী পূজা, খালি পূজা। চট্টগ্রামের উপভাষা কিন্তু এটা, বাংলাদেশের যে চট্টগ্রাম আছে সেই চট্টগ্রামের ভাষা হচ্ছে এটা, যে কালী পূজাকে ওরা বলে খালি পূজা। হয় হয় জানতে পারে না, তো এটা হয় হয় জানতে পারে না, তো এটা ওরা কি বলে জানো তো, ওরা বলবে অয়, অয় জানতে পারো না, কি বলবে ওরা, যে ওই জানতে পারো না, তো ওরা কিন্তু এরকম উচ্চারণ করে উষ্মি ভবন। অর্থাৎ ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু যখন পূর্ণ বাধা পায়, পূর্ণ বাধা পেলে এবং আংশিক বাধা পেলে উষ্ণ ধ্বনি সৃষ্টি হবে। আমরা যেটা আসল উচ্চারণ সেইটা যখন উচ্চারণ করার সময় যখন আমাদের শ্বাসবায়ু যখন বাধা পাবে তখন কিন্তু উষ্মি ভবন হবে। এরপরে দেখো ধ্বনি বিপর্যয় বা ধ্বনি স্থানান্তর। শব্দের ভিতরে থাকা দুটি ধ্বনি যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে তবে তাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। যদি শব্দের ভিতরে যদি দুটি ধ্বনি যদি থাকে এবং সেই ধ্বনি দুটো যদি একে অপরের যদি স্থান পরিবর্তন করে নিজেরা, তাহলে কিন্তু ধ্বনি বিপর্যয় হবে, অর্থাৎ একটা বিপর্যয় সৃষ্টি হচ্ছে। কি, এই যে বাক্স, দেখবে আমরা বাক্স না বলে কি বলি বাস্ক, আমরা পিশাচ না বলে বলি পিচাস, আমরা তলোয়ার না বলে কি বলি তরোয়াল, তো এইগুলো কিন্তু আমরা বলি। তো ধ্বনি স্থানান্তর বা ধ্বনি বিপর্যয়ের এইগুলো কিন্তু উদাহরণ, এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় আসার মতন নয়, আসবেই। দেখো লাস্ট টপিক মনোবিষয়ক। মানসিক বা মনোবিষয়ক কারণেও ভাষায় কিছু ধ্বনি পরিবর্তন ঘটে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরুটা আপনাদের ছবিতে দেখা যাচ্ছে, এই লাইনটা আপাতত নিচেরটা দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে। দেখো সাদৃশ্য, আন্নাস, আনারস, আন্নাস বিদেশি শব্দ জানো, পর্তুগিজ শব্দ। তো মিশ্র শব্দ দেখো ফি যোগ বছর, ফি বছর, দ্বিমাত্রিকতা গামছা, গামছা, মাত্রাপূরক দীর্ঘি, সপ্ত, সপ্ত সাত। তো এইগুলো হচ্ছে মনোবিষয়কের আলোচনা থেকে কিন্তু এই উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। এই সাদৃশ্য, আন্নাস হয়েছে আনারস, এই যে মিশ্র শব্দ ফি আলাদা বছর আলাদা, ফি আলাদা শব্দ, বছর আলাদা শব্দ, ফি বছর, তাই মিশ্র শব্দ একটা বাংলা আর একটা অন্য ভাষার শব্দ, ইংরেজি হতে পারে। দ্বিমাত্রিকতা, এই যে দেখো দুটো মাত্রা আছে, তার প্রভাব হয়েছে এখানে যে গা মোছা, গা মোছাটা হয়েছে কি গামছা, গা মোছা থেকে হয়েছে গামছা। এই যে দুটো আলাদা আলাদা মিনিং, গা আলাদা মোছা আলাদা, সেটা কি হয়ে গেছে গামছা। এই যে মাত্রা পূরক দীর্ঘি ভবন, সপ্ত সপ্ত সাত, এখানে ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, মাত্রা পূরকে কি হয় দীর্ঘি ভবনে ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, এখানে এই যে ব্যঞ্জন ক কিন্তু লোপ পেয়েছে, তাহলে সপ্ত থেকে সাত হয়ে গেছে। এই যে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, এবং এরপরে তোমরা আরেকটু ভালো করে পড়লে অবশ্যই খুবই ভালোভাবে বুঝতে পারবে। তো এবার তোমাদের প্রশ্নের আলোচনা। তো দেখো প্রশ্ন আলোচনাতে বিপ্রকর্ষ বলতে কি বোঝায়। দেখো বিপ্রকর্ষ বলতে কি বোঝায়, এর উত্তর কি হতে পারে একটু দেখো ভালো করে, একটু আগে পড়ালাম বিপ্রকর্ষ।
তো দেখো বিপ্রকর্ষ কিন্তু হবে মধ্য স্বরাগম, মধ্য স্বরাগমকে বলা হয় বিপ্রকর্ষ। তোমরা যদি নোটটা ফলো করো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে মধ্য স্বরাগমকে কিন্তু বিপ্রকর্ষ বলা হয়েছে। এই যে স্বরভক্তি যেটা মধ্য স্বরাগম, ওই যে মধ্য স্বরাগমকে কিন্তু বিপ্রকর্ষ বলা হয়েছে, এটাই কিন্তু মধ্য স্বরাগম। এই যে মধ্য স্বরাগম, এর উত্তর কিন্তু মধ্য স্বরাগম। তো 2 নম্বর দেখো, কাঁঠাল কাঁঠাল হলো, কাঁঠাল হয়েছে কাঁঠাল, তাহলে এটা কি হবে? কাঁঠাল যদি কাঁঠাল হয় ক্ষীণায়ন হবে না ঘষী ভবন হবে না অপনীতি না পিনায়ন হবে? তো ক্ষীণায়ন পিনায়ন মানে মনে পড়ছে কিছু? মহপ্রাণী ভবন আর অল্প প্রাণী ভবন। তো দেখো, তো এখানে উদাহরণ কিন্তু, এখানে উত্তর হবে কিন্তু 2 এর ঘ হবে কিন্তু পিনায়ন। কি উত্তর হবে? পিনায়নটা হবে উত্তর, পিনায়নটা হবে উত্তর। তো নেক্সট দেখো 3 নম্বর দেখো, দুটি স্বরধ্বনি পরস্পরের প্রভাবে নিজে পরিবর্তিত হলে তাকে বলে, তাকে কি বলবে একটু দেখো ভালো করে। দুটি স্বরধ্বনি পরস্পরের প্রভাবে নিজে যদি পরিবর্তিত হয়, পরস্পরের প্রভাবে, একটু আগেই কিন্তু পড়ালাম, ভেবে দেখো কি হবে? এখানে কিন্তু অন্যান্য স্বরসঙ্গতি হবে। নেক্সট দেখো 4, অপনিহিতি হলো, অপনিহিতি কি বলো এবার? ধ্বনি রূপান্তর না ধ্বনি বিপর্যাস না ধ্বনি স্থানান্তর না কোনটি না? এই করে বলো অপনীতি কি? অপনীতি কিন্তু ধ্বনির রূপান্তর। 5 দেখো, 5 নম্বর করিয়া কইরা, এই যে কইরা আমি কিন্তু বুঝালাম যে করিয়া কইরা। তো দেখো এটা অপনিহিতি অবিশ্রুতি স্বরসঙ্গতি না ব্যঞ্জন সংগতি, কিসের উদাহরণ? এটা কিন্তু অবশ্যই অপনিহিতি। তো নেক্সট দেখো, এই যে ড ঢ, এই যে ঢ এটা কি? উষ্মধ্বনি, মূর্ধন্য ধ্বনি, অনুনাসিক ধ্বনি না কোনোটি নয়? দেখো ভালো করে ভাবো, একটু আগেই কিন্তু বলে দিয়েছি, দেখো ভালো করে, এটা কিন্তু মূর্ধন্য ধ্বনি হবে, ঠিক ধরেছো, মূর্ধন্য ধ্বনি। তো নেক্সট, পিশাচ হয়েছে পিচাস, এই যে একটু আগে বললাম, এটা কিন্তু অবশ্যই সহজেই অনুমেয়, এটা বর্ণ বিপর্যাস, এটা বর্ণ বিপর্যাস হবে। তারপরে দেখো হাসপাতাল, হাসপাতাল পরীক্ষায় কিন্তু খুব আসার মতন, এটা এর আগেরটা, এটা অপনীতি, এগুলো একটু ফলো করবে। তাহলে হাসপাতাল, হাসপাতাল কারো প্রভাব হয়েছিল? বিনা প্রভাবেই কিন্তু হয়েছিল, তাই এটা কিন্তু শত নাসিক্যী ভবন। কি হবে? শত নাসিক্যী ভবন। এখানে অপশনটা ডবল হয়ে গেছে, এই অপশনটা, অপশনটা ডবল হয়ে গেছে, একটু দেখবে তোমরা। তো এখানে কিন্তু তোমাদের অ্যান্সার হবে শত নাসিক্যী ভবনই তোমাদের অ্যান্সার। তো নেক্সট দেখো, সমীকরণ বলতে বোঝায়, সমীকরণ কি? সমীকরণ সমীভবন, বিষমীভবন, স্বরসঙ্গতি না অবিশ্রুতি? কি মনে হচ্ছে তোমাদের? এটা কিন্তু সমীকরণ হচ্ছে আসলে সমীভবন। এরপরে দেখো নেক্সট 10 নম্বর, স্কুল স্কুল পরিবর্তনের প্রক্রিয়ার নাম কি? এটা কিন্তু এসেছিল সিটেট 2018-তে, খুব সহজ প্রশ্ন। এটা কিন্তু অবশ্যই এই যে দেখতে পাচ্ছ স্কুল স্কুল হয়েছে আদি সরাগম, যা তোমরা ঠিক ধরেছো, আদি সরাগম। তো তোমাদের যেগুলো প্র্যাকটিস থাকছে হোমওয়ার্ক অবশ্যই কিন্তু করবে। আগের দিনের টেলিগ্রাম প্রবলেম ছিল, আপডেট দিয়েছিল নতুন, সেই জন্য আমি ওইভাবে দিতে পারিনি ভোটিং এর মতন। তো দেখো এখানে দেখে নাও ভালো করে প্রশ্নটা, চেষ্টা করো নিজেরা, নিজেরা চেষ্টা করবে কিন্তু অবশ্যই, অবশ্যই চেষ্টা করবে। আশা করছি তোমরা প্রত্যেককেই পারবে এবং খুব ভালোভাবেই পারবে। এই দেখো এটা কিন্তু
পড়িয়েছিলাম, এই উদাহরণটা দিয়ে পড়িয়েছিলাম তোমাদের, এটাও পড়ানো, ভালো করে দেখবে অবশ্যই পারবে। এটাও কিন্তু তোমাদের উদাহরণ দিয়ে পড়ানো, তোমরা এগুলো পেরে যাবে, এগুলো আগেই তোমাদের পড়িয়ে দেওয়া আছে, সবগুলোই পারবে, তোমরা প্রত্যেকটাই পারবে। আর অবশ্যই যারা এখনো আমাদের এই টেস্ট আইকিউ চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই জয়েন হয়ে যাবে টেলিগ্রামের মাধ্যমে, তারপরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, পিডিএফে অবশ্যই ফোন নাম্বার দেখতে পাবে তোমরা। যারা এখনো জয়েন হওনি অবশ্যই জয়েন হবে, এবং প্রত্যেকটা স্যার তোমাদের খুব ভালোভাবেই কিন্তু পড়াচ্ছে এবং ভবিষ্যতেও পড়াবেন, এবং পরীক্ষায় কিন্তু যেগুলো পড়াবে অবশ্যই আসবে, আসার মতন। তোমরা এটি ভালো করে দেখো, আজকের ক্লাসটি বড় হয়েছে অনেকটা, কারণ এটা অনেকটাই এই এটা অনেকটাই এবার তোমার এটা একটু ভালো করে নোটটা কিন্তু পড়তে হবে, না পড়লেই নয়, না পড়লে কিন্তু তোমরা এটা কিন্তু মিস করে আসবে পরীক্ষায়, খুব সহজ প্রশ্নের উত্তর কিন্তু মিস করে আসবে। আমি যা আলোচনা করিয়ে দিয়েছি অবশ্যই অবশ্যই আসবে, এই উদাহরণগুলো থেকেই আসবে তোমাদের। আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি, তোমাদের প্রত্যেককে শুভরাত্রি। আর একবার দেখে নাও তোমরা যারা যারা দেখোনি। তো তোমাদের ক্লাস আজকে এখানে শেষ, প্রত্যেকেই তোমরা ভালো থেকো।